রায়েরবাজার কবরস্থানে শনাক্ত হয়নি জুলাই আন্দোলনে নিহত ৮১ জনের পরিচয়। বিচারক নিয়োগ কাউন্সিল প্রভাবমুক্ত হবে উচ্চ আদালত, অ্যাটর্নি জেনারেলকে সদস্য না করার প্রস্তাব। সম্পর্কের নতুন মাত্রায় ঢাকা বেজিং সম্পর্ক ত্রিমাত্রিক সমীকরণের চেয়ে স্বার্থই বড় বলছেন বিশ্লেষকরা। শুনছিলেন সংবাদ শিরোনাম। আমন্ত্রণ সকালের ২১শে সংবাদে, সাথে আছে আমি সুরেশ শ্রাবন্তী। দর্শক, ২১শে টেলিভিশনের সংবাদ একসাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21 ATV চ্যানেলে। জুলাই আগস্ট অভ্যুত্থান ঘিরে রাজধানীর রায়েরবাজারে বেওয়ারিশ হিসেবে দাফন হওয়া নিহত ৮১ জনের পরিচয় এখনও মেলেনি। স্বজন হিসেবে কয়েকজনের দাবিদার এলেও তাদের কবর শনাক্ত করা যাচ্ছে না। তখনকার ময়নাতদন্তকারী কর্তৃপক্ষ বলছে, এসব পরিচয়হীন মানুষের বেশিরভাগেরই মৃত্যু হয়েছে বিভিন্ন ধরনের অস্ত্রের গুলিতে। দীপু শিকদারের রিপোর্টে থাকছে বিস্তারিত। ক্যামেরায় ছিলেন অপু খন্দকার। রায়েরবাজার বধ্যভূমি স্মৃতিসৌধ সংলগ্ন কবরস্থান। কবরস্থানে ৪ নম্বর ব্লক, সারি সারি কবর। জুলাই অভ্যুত্থানে নিহত হয়েছেন তারা দেশবাসীর কাছে শহীদের মর্যাদা পেলেও নাম পরিচয় এখনও জানা যায়নি। দাফন হয়েছেন বেওয়ারিশ হিসেবে। কবরস্থানের তথ্য অনুযায়ী গত ১ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত দাফন হয় ৮১ বেওয়ারিশ মরদেহ। তখন কবর ব্যবস্থাপনায় হিমশিম অবস্থায় পড়তে হয়েছে সংশ্লিষ্টদের। জুলাই মাসের ১ তারিখ থেকে আগস্টের ৫ তারিখ পর্যন্ত এখানে মোট ৮১টা লাশ দাফন করেছে। এর মধ্যে জুলাই বিপ্লবে যারা ইন্তেকাল করছেন, এখানে কয়টা লাশ আছে ওটা সঠিক আমরা বলতে পারবো না। যদিও সম্প্রতি কয়েকজনের লাশের দাবিদার যোগাযোগ করেছেন কবরস্থান কর্তৃপক্ষের সঙ্গে। তারা তাদের স্বজন বলে দাবি করছেন, কিন্তু মিলছে না সমাধান। আঞ্জুমানের সাথেই যোগাযোগ করে আসছে যে তাদেরকে ছবি দেখানো হয়, ওই ছবির ভিত্তি করে তারা এখানে আসছে যে এখানে দাফন করা হয়েছে। তাদেরকে নেম প্লেট লাগানো হয় না, বা এখানে আইসা দাফন দেখানো হয় না, বা ওই নাম্বারগুলো দেওয়া হয় না, যার কারণে আমরা সঠিকভাবে বলতে পারবো না কার দাফন কোথায় হয়েছে। এখনও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পড়ে আছে ৬টি পরিচয়হীন মরদেহ। ফরেনসিক বিভাগের প্রধান জানান, আন্দোলন চলাকালে গুলি আর মারপিটে নিহত হয়েছেন অনেকে। তাদের মধ্যে অনেকের পরিচয় নিশ্চিত হতে চেষ্টা চলছে। ১৪৫টা ডেড বডি আমরা অটোপসি করেছি। তার মধ্যে সিংহভাগ ডেড বডি ছিল বুলেট ইঞ্জুরি, কিছু ছিল রাইফেল ওয়েপন, কিছু ছিল হয়তো পিস্তল, কিছু ছিল রিভলভার, কিছু ছিল শর্টগান। আমরা ডেড বডিতে যতগুলি বুলেট, পিলেট এগুলি পেয়েছি, রিকভার করেছি, পুলিশের কাছে আমরা হ্যান্ড ওভার করে দিয়েছি। ওরা ফার্দার ইভ্যালুয়েশন করবে, কারণ ওদের ফায়ার আর্ম এক্সপার্ট আছে। আর কিছু ডেড বডি পেয়েছিলাম যেগুলি আগুনে পুড়ে মারা গেছে। তিনি জানান, জুলাই আগস্ট আন্দোলনে নিহত অনেক বেওয়ারিশ লাশের ময়নাতদন্ত করে সংরক্ষণ করা হয়েছে ডিএনএ নমুনা। তো রিসেন্টলি কিছু বডি আসছে আমাদের কাছে বাইরের ডিস্ট্রিক্ট থেকে, ওগুলো এক্সিউম বডি। এটাকে ওরা পুলিশ আমাদের কাছে পাঠাইছে যে ওনারা জুলাই আগস্ট বিপ্লবের সময় নিহত হয়েছিলেন, কিন্তু ওনাদের ময়নাতদন্ত ছাড়াই কবরস্থ করা হয়েছিল। বর্তমানে ওনারা এগুলি ময়নাতদন্ত করতে চাচ্ছেন। আমরা ওই ডেড বডিগুলি ময়নাতদন্ত করেছি। আমরা বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার জন্য স্যাম্পল রেখেছি, তার মধ্যে ডিএনএর জন্য স্যাম্পল রাখা হয়েছে। এদিকে আঞ্জুমান মফিদুল বলছে, পরিচয়বিহীন ৮১টি লাশ বিভিন্ন হাসপাতালের মর্গ থেকে পুলিশের মাধ্যমে বুঝে পান তারা। যে কোনো লাশকে বেওয়ারিশ ঘোষণা করার অথরিটি বলেছে পুলিশ, এবং ওই যারা পরীক্ষা নিরীক্ষা করবে তারা হসপিটাল কর্তৃপক্ষ। এইটা ঘোষণা করার পরেই এই দায়িত্ব আমাদের। তবে এসব নিহতদের পরিচয় শনাক্তে গুরুত্ব দিয়ে কাজ চলছে বলে জানান সংশ্লিষ্টরা। দীপু শিকদার, ২১শে টেলিভিশন, ঢাকা। আবারও শাহজালাল বিমানবন্দরে বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে। এপিবিএন এর ডিউটি অফিসারের মোবাইল নম্বরে মালয়েশিয়ার একটি নম্বর থেকে
হোয়াটসঅ্যাপে বোমা হামলার হুমকি সংবলিত বার্তা দেয়া হয়। এরপরই তাৎক্ষণিকভাবে জরুরি সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে নিরাপত্তা জোরদার করে কর্তৃপক্ষ। তবে বিমানবন্দরে ফ্লাইট ওঠানামা স্বাভাবিক রয়েছে। বিষয়টি নিশ্চিত করে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন মোহাম্মদ কামরুল ইসলাম জানান, রাতে একটি হুমকি পেলেও বিমানবন্দরের কার্যক্রম স্বাভাবিক রয়েছে। এরপর থেকে নির্ধারিত প্রোটোকল অনুযায়ী বিমানবন্দরে দায়িত্বরত সব বাহিনীর সমন্বয়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে। উচ্চ ক্ষমতা সম্পন্ন কাউন্সিলের মাধ্যমে সুপ্রিম কোর্টে বিচারক নিয়োগ সংক্রান্ত অধ্যাদেশকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন আইন বিশ্লেষকরা। তবে 7 সদস্যের কাউন্সিলে অ্যাটর্নি জেনারেলকে রাখাটা অনুচিত বলে মন্তব্য তাদের। বলছেন, জুডিশিয়াল কাউন্সিলে অ্যাটর্নি জেনারেলকে রাখা হলে সরকারের প্রভাব খাটানোর আশঙ্কা থেকেই যায়। শাকের আরজুর আরেকটি রিপোর্ট। বহু বছর ধরেই আলোচনায় সুপ্রিম কোর্টের বিচারপতি নিয়োগের নীতিমালা প্রসঙ্গ। অবশেষে সুপ্রিম কোর্টের বিচারপতি নিয়োগে অধ্যাদেশে বলা হয়, প্রধান বিচারপতির নেতৃত্বে 7 সদস্যের কাউন্সিল সুপ্রিম কোর্টে বিচারক নিয়োগ করবেন। অধ্যাদেশ অনুযায়ী কাউন্সিল হাইকোর্ট বিভাগে অতিরিক্ত বিচারক নিয়োগের ক্ষেত্রে সংবিধানে থাকা যোগ্যতার সম্পূরক হিসেবে বিষয় বিবেচনা করবেন। প্রার্থীর বয়স কোনোভাবেই 45-এর নিচে হবে না। বিচার বিভাগের কোনো সংস্কার করতে হলে প্রথমেই এই বিচারক নিয়োগের আইনটা এবং অ্যাটর্নি জেনারেল অফিসের আইন নিয়োগ করতে হবে এবং সচিবালয়ে নিয়ে আসতে হবে। হাইকোর্টের স্থায়ী বিচারক হিসেবে নিয়োগের ক্ষেত্রে অতিরিক্ত বিচারক হিসেবে তার নিষ্পত্তি করা মামলার সংখ্যা, বিচারিক আদেশ, সিদ্ধান্তের গুণমান, আদালত ব্যবস্থাপনা, সার্বিক দক্ষতা, সততা ও সুনাম সহ অন্যান্য বিষয়গুলো বিবেচনা করতে হবে। কাউন্সিল সুপারিশ রাষ্ট্রপতির কাছে পাঠাবেন। পরামর্শ পাওয়ার 15 দিনের মধ্যে বিচারক পদে নিয়োগ দেবেন রাষ্ট্রপতি। 15-16 বছর বিচারের নামে অবিচার করা হয়েছে, তো অবিচারের পথটা যদি রুদ্ধ করা হয়, সব দিক মিলিয়েই ইটস এ গুড স্টার্ট। আইন বিশ্লেষকরা বলছেন, আওয়ামী লীগ সরকারের আমলে অদক্ষ অযোগ্য বিচারক নিয়োগের সমস্যাগুলো এবার নিরসন হবে। দলীয়ভাবে নিয়োগ করা হতো, এই অধ্যাদেশের মাধ্যমে পরবর্তীতে যে নিয়োগগুলো হবে নিশ্চয়ই সেটা মোর ট্রান্সপারেন্ট হবে, মোর অ্যাকাউন্টেবল হবে এবং মোর অ্যাকসেপ্টেবল হবে। তবে কিছু বিষয়ে সংস্কার করতে হবে বলে মত তাদের। অ্যাটর্নি জেনারেলকে এটার মধ্যে না রাখাটাই ভালো ছিল, বরঞ্চ রিটায়ার্ড চিফ জাস্টিস যারা আছেন তাদেরকে এখানে অন্তর্ভুক্ত করা উচিত ছিল এবং এইখানে আমি মনে করি যে যদি একটু সংশোধন করা যায় আরও ভালো হবে। কোনো কিছুই তো আলোচনার ঊর্ধ্বে না, যেহেতু একটা স্টার্ট হয়েছে, সময়ের বিবর্তনে যদি মনে হয় যে ইটস নট সুইটেবল ফর আওয়ার কান্ট্রি, দ্যাট ক্যান বি কনসিডার ইন ফিউচার। স্বচ্ছ ও জবাবদিহি প্রক্রিয়ার মাধ্যমে উচ্চ আদালতে বিচারকরা এখন নিয়োগ পাবেন বলে আশাবাদ তাদের। শাকের আরজু, 21 টেলিভিশন, ঢাকা। সম্পর্কে নতুন মাত্রা দিতে বাংলাদেশের সরকার প্রধান প্রফেসর মোহাম্মদ ইউনূসকে চার্টার্ড বিমান দিয়ে বেইজিং সফরের আমন্ত্রণ জানিয়েছে চীন। এমন খবরে ভারত, পাকিস্তান চীনের ত্রিমাত্রিক সমীকরণের চেয়ে বরং দেশের স্বার্থই গুরুত্বপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকরা। চীনকে কাছে টেনে ভারতকে পাশ কাটানোর যেমন সুযোগ নেই, তেমনি এক পেশে সুবিধা পাবার চিন্তাও আদিক্ষেতা। আকবর হোসেন সুমনের রিপোর্ট। সরকার কেন্দ্রিক নয়, বরং বাংলাদেশের উন্নয়ন ও পারস্পরিক স্বার্থ কেন্দ্রিক পরীক্ষিত বন্ধু রাষ্ট্র চীন। দীর্ঘ 50 বছরের এই সম্পর্কের চিহ্ন দেশের অবকাঠামো, যোগাযোগ ব্যবস্থা এবং ঋণ সহায়তার নানান খাতে স্পষ্ট। কূটনৈতিক পর্যায়ে দ্বিপক্ষীয় বৈঠকে ঋণের সুদের হার কমানো, শুল্ক ও কোটামুক্ত বাণিজ্য সুবিধা, পানি প্রবাহ সংক্রান্ত তথ্য বিনিময়, চিকিৎসা সহযোগিতা এগিয়ে নেওয়া, রোহিঙ্গা ইস্যু, মিয়ানমার পরিস্থিতি সমাধানে চীনের ব্যাপক অংশগ্রহণ ও সহযোগিতা এবং তিস্তা নদী প্রকল্পে চীনের সম্ভাব্য ভূমিকা নিয়ে আলোচনা প্রাধান্য পাবে। এরই মধ্যে দুই দেশের সম্পর্কের 5 দশক পূর্তিতে আগামী মার্চে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসকে বেইজিং সফরে নিতে চায় চীন। বোয়াও ফোরাম ফর এশিয়া BFA সম্মেলনে দ্বিপক্ষীয় শীর্ষ বৈঠকের ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছে চীন। বিষয়টিতে অতি উৎসাহ না দেখিয়ে বরং দেশের স্বার্থকে সামনে রাখার পরামর্শ বিশেষজ্ঞদের। চার্টার্ড বিমান পাঠানো, এটা আমি মনে করি না যে এটা একটা বিশাল ব্যাপার। ঠিক আছে, এটা একটা সৌজন্যের ব্যাপার হতে পারে, যে একটা জেস্টার, কিন্তু মূল কথাটা হচ্ছে চীনের সাথে আমাদের সম্পর্কের ব্যাপারটা আমরা এগিয়ে নিয়ে যেতে চাই।
চীন সেটা বোঝে এবং চীন সেটা সুযোগ নিশ্চয়ই নিতে চায়। আমরা শেষ কবে দেখেছি যে আমাদের এখান থেকে কোনো রাষ্ট্রপ্রধান বা সরকার প্রধান চার্টার্ড বিমানে করে কোথাও যেতে হয়েছে দ্বিপাক্ষিক সফরে? হয়নি। এবং চীনও সেটি জানে, এবং চীন জানে যে আমাদের বিমানের প্রয়োজন নেই। কিন্তু এটি চীনের দিক থেকে এক ধরনের একটা, আমি মনে করি, গুড জেস্টার, দেখানো যে আমরা তোমাদের সাথে বন্ধুত্বকে নতুন মাত্রায় নিয়ে যেতে চাই। প্রতিবেশী দেশের সঙ্গে সম্পর্কের সমীকরণে কার লাভ কার ক্ষতি সেই হিসেব নিকাশও উঠে এসেছে বিশেষজ্ঞদের মতামতে। আমাদের ভারতের সাথে সম্পর্ক আলাদা সম্পর্ক, চীনের সাথে সম্পর্ক আলাদা সম্পর্ক, মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে আলাদা সম্পর্ক। এখন অনেকে মনে করে যে পাকিস্তানের সাথে আমাদের সম্পর্ক ভালো হয়েছে, এখন ইন্ডিয়ার দরকার নাই, ইন্ডিয়াকে এক হাত দেখাই দিব আমরা। সেটা যেমন একেবারে ভুল, সেটাও এরকম। চায়নার সাথে সম্পর্ক ভালো করলেই ইন্ডিয়ার সাথে সম্পর্ক আর দরকার নাই, এটা মনে করাটাও একদম ভুল। ভারত, চীন বা পাকিস্তান, ভারত, এই সমস্ত বাইনারি থেকে বের হয়ে আসা উচিত। কে কি আমাদের উপর আরোপ করতে চায় তার থেকেও আমাদের জন্য বেশি গুরুত্বপূর্ণ হলো আমরা কিভাবে আমাদের জাতীয় স্বার্থকে ডিফাইন করি। চীনের অন্যতম বাণিজ্যিক গন্তব্য হিসেবে বাংলাদেশও এই সুযোগে রপ্তানি আয়ের উৎস ধরে এগোনোর পরামর্শ বিশেষজ্ঞদের। আকবর হোসেন সুমন, একুশে টেলিভিশন, ঢাকা। পদ্মায় পানির স্তর নেমে যাওয়ায় জিকে প্রকল্পের সেচ সুবিধা পাচ্ছে না ঝিনাইদহ ও মাগুরার কৃষকরা। 2 পাম্পের মধ্যে 2টি বহুদিন ধরে অকেজ। পদ্মায় পানির প্রবাহ কমে যাওয়ায় সচল পাম্পটিও পরিপূর্ণ পানি উত্তোলন করতে পারছে না। এতে বড় মৌসুমের শুরুতেই সেচ নিয়ে সৃষ্টি হয়েছে শঙ্কা। কুষ্টিয়া প্রতিনিধি জহুরুল ইসলামের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। এভাবে অচল হয়ে পড়ে আছে কুষ্টিয়ার জিকে প্রকল্পের পাম্প, আর তাতেই দুশ্চিন্তায় বড় মৌসুমের চাষিরা। এ প্রকল্পের আওতায় বছর জুড়ে স্বল্প খরচে সেচ সুবিধা থাকলেও বর্তমানে বিকল্প ব্যবস্থা ভাবতে হচ্ছে তাদের। এবার শুনেছি যে পানি দেবে না বলে আমরা তাই বোরিং টোরিং বসা নিয়ে ভুট্টা আবাদ করছি। হ্যাঁ, কম ওঠে পানি, টিউবওয়েলে আশপাশে কম ওঠে। পানি না পালে তো চাষই করতে পারবো না। পানি সরকারি পানি পালে আমাদের খরচ কম হয়, আর যদি আমরা তেল খরচ করি, পানি দিই, মেশিন দিই, তুলি, ওই আবাদ করে, তাহলে তো খরচ বেশি হয়। জিকে সেচ প্রকল্প চালু হয় 60-এর দশকে। শুরুতে কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, ঝিনেদা ও মাগুরা জেলার 13টি উপজেলায় সেচ সরবরাহ করা হতো, কিন্তু 2টি পাম্প নষ্ট হওয়ায় বর্তমানে কুষ্টিয়া ও চুয়াডাঙ্গা জেলায় মাত্র 35 থেকে 40 হাজার হেক্টর জমি সেচ সুবিধা পাচ্ছে। বছরখানেক আগে প্রকল্পের 2টি পাম্প নষ্ট হয়ে যায়। পানি প্রবাহ কমে যাওয়ায় তৃতীয় পাম্পটিও খুব একটা কাজে আসছে না। আমাদের স্পেয়ার পার্টস কিছু চলে এসেছে এবং কিছু স্পেয়ার পার্টস চিটাগাং পোর্টে আছে, এবং সর্বশেষ খবর হচ্ছে আমাদের 9 তারিখে আমাদের জাপান থেকে একটা প্রতিনিধি দল আসবে। কৃষকরা বলছেন প্রকল্পের এই অবস্থার কারণে অনেক জমি অনাবাদি থাকছে। সেচের পানি যদি না যায় সেখানে, তাহলে কৃষকরা কিভাবে ভালো ফসল উৎপাদন করবে? জিকে অনেক কম, শতকে 6 টাকা করে, বিঘায় 280 টাকা। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে পদ্মায় পানি স্বল্পতার পাশাপাশি পুরনো প্রকল্পটিতে দেখা দিয়েছে নানা সমস্যা। আমাদের যেহেতু প্রায় 1500 কিলোমিটার ইরিগেশন ক্যানেল আছে, এটা আর্দেন ক্যানেল, মাটির তৈরি, অনেকটাই ড্যামেজ হয়েছে। এগুলো আমরা মেরামত করে পুনর্বাসন করব। সেচ পেতে শ্যালো মেশিন স্থাপন সহ বিকল্প পানির ব্যবস্থা করছে কৃষকরা। মহিমা পলি, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। এ বিষয়ে বিস্তারিত জানাতে কুষ্টিয়া থেকে যোগ দিচ্ছেন প্রতিনিধি জহুরুল ইসলাম। জহুরুল, জিকে প্রকল্পের সর্বশেষ অবস্থা সম্পর্কে বিস্তারিত জানাবেন আমাদেরকে। হ্যাঁ শ্রাবন্তী, আপনাকে ধন্যবাদ। আমরা খবরে যেমনটি শুনছিলাম, জিকে প্রকল্প এই শুষ্ক মৌসুম আসলেই কিন্তু কৃষকরা সেচ সংকটে পড়ছেন। এই সময় পদ্মার পানি প্রবাহ কমে যায়, বিশেষ করে ভারত ফারাক্কা বাঁধ দেওয়ার পর থেকে কিন্তু এই সমস্যাটা সৃষ্টি হয়েছে। এর মধ্যে এই প্রকল্পের যে মোট 3টি প্রধান পাম্প, সেই 3টি পাম্পের মধ্যে 2টি পাম্প কিন্তু দীর্ঘদিন ধরে অচল। বাকি যে 1টি পাম্প রয়েছে সেটি কিন্তু পানি স্বল্পতা, অর্থাৎ এই প্রকল্পের যে ইনটেক চ্যানেলে 4 মিটার পানি থাকা দরকার এই পাম্পগুলো চালানোর জন্য, কিন্তু এই শুষ্ক মৌসুমে এসে সেই পানিটা কিন্তু পাচ্ছে না, যে কারণে এই পাম্প এই সময় পানি যাচ্ছে না। এই যে সেচ খালগুলো, নালাগুলো এবং প্রধান খাল এবং শাখা যে খালগুলো রয়েছে, এখন কিন্তু পানি শূন্য। তো আমরা প্রকল্পের কর্মকর্তাদের সাথে কথা বলে যেটা জানতে পেরেছি যে সরকার এই প্রকল্পের সংস্কার
সংস্কারের জন্য বা নতুন করে এই প্রকল্পটাকে যে 4 জেলায় পানি দেওয়ার কথা ছিল সেই 4 জেলায় পানি সরবরাহের উদ্যোগে নিয়েছে তারা। এরই মধ্যে সরকার 1300 কোটি টাকা বরাদ্দ দিয়েছে এই প্রকল্পটি আগের রূপে ফিরিয়ে নিতে। এই টাকায় দুটি নতুন পাম্প বসানো হবে, এছাড়া 5টি সাবসিডিয়ারি পাম্প বসানো হবে। আর আপনি জানেন যে এই প্রকল্পের প্রায় 193 কিলোমিটার প্রধান খাল, 467 কিলোমিটার শাখা খাল এবং প্রায় 1000 কিলোমিটারের বেশি উপশাখা খাল রয়েছে। তো এই প্রকল্পের দীর্ঘদিনের নড়বড়ে অবস্থার কারণে খালগুলো বেশ কিছু খাল কিন্তু এরই মধ্যে বেদখল হয়ে গেছে, আবার ভরাট হয়ে গেছে বেশ কিছু খাল। এই কারণে প্রকল্পের এই টাকার আওতায় এই খালগুলোও সংস্কার করা হবে। এই খালগুলো সংস্কার এবং নতুন পাম্প বসানো সম্ভব হলে আগের মতো কুষ্টিয়া, ঝিনাইদহ, চুয়াডাঙ্গা এবং মাগুরা জেলায় পানি সরবরাহ সম্ভব হবে। তো আমার কাছে এই ছিল জিকে প্রকল্পের সর্বশেষ অবস্থা। জহুরুল, ধন্যবাদ আপনাকে। জিকে প্রকল্পের সম্পর্কে সরাসরি জানাচ্ছিলেন আমাদের প্রতিনিধি জহুরুল। এবার চলে যাচ্ছি মূল সংবাদে। শেষ করছি সকালের 21 সংবাদ। যাবার আগে সংবাদ শিরোনামগুলো আরও একবার। রায়েরবাজার কবরস্থানে শনাক্ত হয়নি জুলাই আন্দোলনের নিহত 81 জনের পরিচয়। বিচারক নিয়োগ কাউন্সিল প্রভাবমুক্ত হবে উচ্চ আদালত, অ্যাটর্নি জেনারেলকে সদস্য না করার প্রস্তাব। সম্পর্কের নতুন মাত্রায় ঢাকা বেইজিং সম্পর্ক, ত্রিমাত্রিক সমীকরণের চেয়ে স্বার্থই বড় বলছেন বিশ্লেষকরা। সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন ekushe-tv.com ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/ekushe24 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@ekushe চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ সকাল 9টায় দেখার আমন্ত্রণ রইল। একুশের সাথেই থাকুন।